সোমবার উত্তর দিনাজপুরের করণদিঘির দিঘলগাঁও গ্রামে এসে স্থানীয় বিধায়ক গৌতম পালকেই দুষে গেলেন চাকুলিয়ার প্রাক্তন বিধায়ক তথা বর্তমান প্রদেশ কংগ্রেসের রাজ্য কমিটির সাধারণ সম্পাদক ইমরান আলী রমজ ওরফে ভিক্টর। তিনি বলেন, সম্প্রতি করণদিঘির বিধায়ক দিঘলগাঁও গ্রামে আসার পর স্থানীয় বাসিন্দারা কিছু প্রশ্ন করেন। এরপর সেখানে উত্তেজনা ছড়ায়। পরবর্তীতে 18 জনের বিরুদ্ধে মামলা করেছেন বিধায়ক ও তার অনুগামীরা। এরপর পুরুষ শূন্য হয়ে পড়ে গ্রাম। প্রতি রাতে পুলিশ এসে দিঘলগাঁওয়ের প্রতিটি বাড়িতে তল্লাশি চালাচ্ছে। সেই রাতে করণদিঘির বিধায়ক গৌতম পালকে কিভাবে এলাকা ছাড়া করেছেন এমন একটি ভিডিও ভাইরাল হয়। যদিও এই ভিডিও সত্যতা যাচাই করেনি টাইমস 14 বাংলা। সেই রাতেই গৌতম বাবু পুলিশকে অভিযোগ করেছেন বলে স্থানীয় মানুষ বলেছেন। এ বিষয়ে প্রাক্তন বিধায়ক তথা প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক ইমরান আলী রমজ ওরফে ভিক্টর দিঘলগাঁওয়ে দাঁড়িয়ে কি বলেছেন শুনুন। আজকে আমরা এই দিঘলগাঁওতে এসেছি, যেহেতু এখানে দুদিন আগে একটা ঘটনা ঘটেছে। আমাদের করণদিঘির মাননীয় বিধায়ক গৌতম পাল মহাশয় এখানে এসেছিলেন। সেখানে ওনার কাছে কোনো একজন বৃদ্ধা মানুষ কিছু এলাকার উন্নয়ন সম্পর্কে কিছু প্রশ্ন করাতে বিধায়ক উত্তেজিত হয়। তার ভারসাম্য হারিয়ে, ভাষার জ্ঞান হারিয়ে অভদ্র ভাষায় গালাগালি করেন। সেই বৃদ্ধা মানুষটাকে গালাগালি করাতে স্থানীয় এলাকার মানুষরা ক্ষেপে যায়, উত্তেজিত হয় এবং সেখানে একটা পরিস্থিতি খারাপ হয়। সেই পরিস্থিতি যখন খারাপ হয় তখন মাননীয় বিধায়কের উচিত ছিল সেই বৃদ্ধা মানুষের কাছে ক্ষমা চেয়ে নিজের ভুল স্বীকার করা এবং এলাকার মানুষকে শান্ত করে সবাইকে নিয়ে একটা পরিবেশটাকে সুস্থ করে এখান থেকে যাওয়া উচিত ছিল। কিন্তু উনি যে কাজটা করলেন, এটা একটা জনপ্রতিনিধির দায়িত্বহীন যে আছেন উনি, সেটা প্রমাণ করে ওনার কোনো দায়িত্ব জ্ঞান নেই এবং জনগণের মত নিয়ে, জনগণের সমর্থন নিয়ে যে বিধায়ক হয়েছেন তার প্রতি তার কোনো দায়িত্ব জ্ঞান বোধ নেই। যেন উনি চলে যাওয়ার পর উল্টো পুলিশকে লেলিয়ে দেওয়া হলো সাধারণ গ্রামবাসীদের উপরে। এবং আজকে পুলিশ আমাদের মা বোন এবং সাধারণ গরিব খেটে খাওয়া মানুষদের উপরে অত্যাচার করছে। রাতের অন্ধকারে পুলিশ এখানে আসছে, রাত্রে মহিলারা বাড়িতে থাকছে, তাদের বাড়িতে ডাকাতের মতন পুলিশ এসে বাড়িতে ঢুকছে। তাদের কাছে কোনো সার্চ ওয়ারেন্ট নাই, কোনো আইনিভাবে কোনো কাগজপত্র না দেখিয়েই তারা রাতের অন্ধকারে এখানে আসছে। মহিলা পুলিশ ছাড়াই তারা মহিলাদের কাছে পৌঁছে যাচ্ছে, যেখানে আমাদের দেশের আইন বলছে সন্ধ্যে 6টার পরে কোনো মহিলাকে অ্যারেস্ট করা যাবে না, কোনো মহিলার বাড়িতে পুলিশ যেতে পারে না। আর গেলে কোনো মহিলা পুলিশ ছাড়া, কোনো মহিলা পুলিশের কাছে, মহিলা পুলিশ ছাড়া মহিলার কাছে পুলিশ যেতে পারে না। সেখানে এই সব জিনিসকে তোয়াক্কা না করে বরঞ্চ পুলিশের সঙ্গে তৃণমূলের কিছু গুন্ডা বাহিনীকে সঙ্গে করে এনে রাত্রের অন্ধকারে মানুষের উপর হামলা করা হচ্ছে, তাদেরকে হয়রানি করা হচ্ছে। তার প্রতিবাদ জানাতে এসেছি এবং আমরা এখান থেকে এখন করণদিঘি থানাতে যাচ্ছি, যাতে পুলিশের সঙ্গে যে এই পুলিশের বেআইনি কার্যকলাপের বিরুদ্ধে পুলিশ যদি তার দায়িত্ব জ্ঞান ফিরিয়ে সুস্থ পরিবেশ না তৈরি করে, তাহলে পুলিশের বিরুদ্ধে কিভাবে ব্যবস্থা নিতে হয় এই মা বোনদেরকে নিয়ে, এই জনগণকে নিয়ে আমি এখানে ব্যবস্থা নেব। এবং করণদিঘি থানাকে, পুলিশকে কিভাবে গুন্ডামি ছাড়াতে হয়, উর্দিওয়ালা গুন্ডা আর তৃণমূলের গুন্ডা, দুই গুন্ডার গুন্ডামি কি করে ছাড়াতে হয় সেটা আমি ভালো করে জানি। পরবর্তীতে পুলিশের সঙ্গে বৈঠক শেষে করণদিঘি থানার সামনে দাঁড়িয়ে বলেছেন, শুনুন বিস্তারিত। আজকে আমরা গেছিলাম দিঘলগাঁওতে, যে ঘটনাটা ঘটেছে বিগত দুদিন আগে, যেটা মাননীয় বিধায়ক গৌতম পালের সঙ্গে ওখানে ঘটনা ঘটেছে। তারপরে বিধায়কের কর্তব্যের মধ্যে ছিল কি বিধায়ক এই বিষয়টাকে ওখানে সমাধান করে আসা উচিত ছিল, যেহেতু উনি জনপ্রতিনিধি। কিন্তু উনি জনপ্রতিনিধি হয়েও জনগণের কাছে মুখ দেখাবার তার অবস্থা ওনার নেই, মানুষ তার কথা শোনে না বলে উনি পুলিশকে লেলিয়ে দিচ্ছেন সাধারণ মানুষকে অত্যাচার করার জন্য। আর পুলিশ যে শাসক দলের দাস হিসাবে আজকে কাজ করছে, তারই প্রমাণ আমরা পাচ্ছি কি রাতের অন্ধকারে পুলিশ গিয়ে মহিলাদের উপরে অত্যাচার, সেই গ্রামবাসীর উপরে অত্যাচার, এবং পুলিশের সঙ্গে তৃণমূলের গুন্ডারাও গ্রামে ঢুকে যাচ্ছে, গিয়ে দরজা ভেঙে দিচ্ছে, জানলা ভেঙে দিচ্ছে। সেই অভিযোগগুলো আমরা শুনেছি। সেখান থেকে আমরা সব নেতৃত্বরা এখন আমরা ফাঁড়িতে আইসির কাছে এসেছিলাম, ওনাকে এটাই বলে গেলাম যে আপনি এই পুলিশের অত্যাচার বন্ধ করুন, মা বোনদেরকে শান্তিতে ঘুমাতে দিন। আর যারা দোষী আছে বা যাদের উপরে মামলা হয়েছে, সে 18 জন আসামি, তাদেরকে আমরাই নেতারাই তাদের সঙ্গে যোগাযোগ করে পুলিশকে সহযোগিতা করব, তাদেরকে পুলিশের হাতে তুলে দেওয়ার ব্যবস্থা আমরা করব। পুলিশ তাদের উপরে কোনো অত্যাচার যাতে না করে সেই ব্যবস্থা পুলিশকে সুনিশ্চিত করতে হবে, সেটাই বলে গেছে। যদি না করে, পুলিশের অত্যাচার বাড়ে,
তাহলে ওই জনগণকে নিয়ে এই থানার মধ্যে আমরা এসে আবার এই পুলিশের সঙ্গে জবাব তলব করব, কিভাবে জবাব নিতে হয় সেটা আমরা জানি। আশ্বাস কি এটাই বললাম কি আমরা যাচ্ছি থানাতে, পুলিশের সঙ্গে কথা বলবো যাতে আমাদের মা বোনরা বাড়িতে সুরক্ষিত থাকতে পারে, পুলিশের অন্যায় অত্যাচার যাতে না হয় সেই ব্যবস্থা যাতে পুলিশকে দিয়ে আমরা করাতে পারি সেটাই বলে এসেছি, আর সেই কাজটাই করার জন্য আমরা এখানে এসেছি। এদিন মেহেরুন বিবি কি বলেছেন শুনবো। আজকে ভিক্টর এসেছিল, তো আমাদেরকে অত্যাচারী করছে, মানে পুলিশ কেন যে মারপিট হয়েছে হাটখোলাতে। আমার স্বামী ছিল 100 দূরে, তাই জন্য আমার স্বামীর ওপরে কেস দিয়েছে, আমাকে অত্যাচারী করছে, আমার ঘরে লোকজন ঢুকছে, আমাকে টিকতে দেয় না, তাই জন্য ভিক্টর এসেছিল। মারপিট হয়েছিল, মানে আমি অতটা নাম জানি না, গ্রামবাসীর সাথে আর গতন পালের সাথে। তো গ্রামবাসী মানে অনেকটি লোক ছিল হাটের সময়, তো অনেকটি লোক বাদ দিয়ে আমার স্বামীকে অত্যাচারী বেশি করছে। আমার স্বামী মানে অন্য পার্টি করছে, জোট পার্টি করছে, তাই জন্য আমার স্বামীকে টিকতে দিচ্ছে না। আবার গ্রামের কোনো লোক এসে আমার স্বামীকে বাড়ি দেখাচ্ছে যে এই বাড়িটা ওদের। কি কারণে, আমি কি দোষ করেছি? আমার স্বামী যে মায়ের ছুটেতে যে কি অপরাধ করে, তাই জন্য ভিক্টর এসে আমাকে জিজ্ঞাসা করলো। আমি চাচ্ছি যে আমার স্বামী কেনে বাড়িতে টিকতে পারে না, কেনে আমাকে অত্যাচারী করে, আমি যেন শান্তিভাবে থাকতে পারি। অত্যাচারী পুলিশ করছে, হ্যাঁ পুলিশ প্রশাসন করছে। অন্যদিকে স্থানীয় আরেক বাসিন্দা কি বলতে চেয়েছেন জানুন। কি আমি বাড়িতে ছিলাম না, আমাদের এখানে এমএলএ সাহেব গৌতম পাল আমাদের ডিগলগাতে এসেছিল, তারপরে আমাদের পঞ্চায়েত সমিতি মহসেন উনিও ছিল। তো এখানে কে রাস্তা নিয়ে না আর কিছু নিয়ে কথাবার্তা মানে বলার একটা সুযোগ মানে নিয়েছিল। তো ওকে বলে যাক নিয়েছে বলে গৌতম পাল শুনলাম, বলে যাক নিয়েছে ওকে বলে তুমি বসো বলে, মানে নোংরামু কথা বলে, মানে মুখের ভাষা খারাপ করে গৌতম পাল আমাদের এখানকার একটা বয়স্ক লোককে। তো আমরা কিন্তু ছিলাম না, আমরা টেম্পু চালাই, টেম্পু চালিয়ে আমি খাই। তো এ ব্যাপার আমি রাত্রে বাড়ি ফিরলাম, রাত্রে বাড়ি ফেরার পরে দেখলাম যে এরকম ব্যাপার বলে তোমার দাদার নামে বলে কেস করেছে। তো আমার দাদা কি অন্যায় করেছে যে আমার দাদার নামে কেস করলো? বলে আমার দাদা 100 মিটার দূরে, মানে আমাদের ওইখানে একটা বাড়ি আছে, ওই বাড়ির কাছে দাঁড়িয়ে থেকে, ওই হাটখোলা থেকে আমাদের বাড়ি আছে ওখানে একটা, আমার দাদার বাড়ি করছে ওখানে নতুন করে, ওই বাড়ির কাছে দাঁড়িয়ে থাকে। হ্যাঁ, ওখান থেকে ও সব কিছু দেখে, পার্সে আসে না, পার্সে আসেনি কি, এবং লোকজনের ভিড়ে ও আমার দাদা নাই। ওই বাড়ির কাছ থেকে আমার দাদাকে মানে ফলো করে মানে নাম লেখাইছে যে উনি 1 নম্বর আসামি। এবার উনি 1 নম্বর আসামি। পুলিশ প্রশাসন আসে আমাদের বাড়ি এসে এমন গেট ভাঙচুর করে, এমন টেম্পুর ওপর দিয়ে চড়ে ছাদের ওপর দিয়ে বাড়িতে আমরা বউ বাচ্চা নিয়ে ঘুমিয়ে থাকি রাত্রে, দরজা ভেঙে আমাদেরকে বউ বাচ্চার পা ধরে টানে পুলিশে অত্যাচার করে আমাদের। আর পুলিশ মানে নেশা করে এসে পুলিশ আমাদেরকে অত্যাচার করে। আমরা কোনো কথা বলতে চাইছি পুলিশকে, তা আমাদেরকে পুলিশ ধুমকি দেখায়, আমাদেরকে মারার মানে থাপ্পড় উঠায়। আমার একটা কাকাতো ভাই এখানে ছিল পুলিশ, উনিকে এমন করে একটা আছাড় মেরেছে, উনিকে একটা আছাড় মারলো একটা পুলিশে, সাপ একদম বসিয়ে দিল। এইভাবে আমাদের উপরে অত্যাচার করছে পুলিশ, পুলিশ এভাবে আমাদের উপর অত্যাচার করছে। আমরা মানে সহ্য করতে পারি না, আমাদের কোনো নাম নাই, আমাদের কোনো নাই যে আমরা মিটিংয়ে ছিলাম না, কোনো মিছিলে ছিলাম না, কিছু ছিলাম। আমরা খালি একটা কি যে আমরা কংগ্রেস পার্টি করি, তার জন্য আমাদের উপর এত অত্যাচার করে, আমাদের উপর অত্যাচার করে। আমরা কংগ্রেস পার্টি ডিক্লেয়ার করেছি, তার জন্য আমাদেরকে অত্যাচার করে। হ্যাঁ, ওখানে আমার দাদাও ছিল দাঁড়িয়ে, এতটুকু দূর থেকে ছিল যে দাঁড়িয়ে আমার দাদা ওখানে দেখছিল, তা আমার দাদার নামে কেস করেছে। আর আপনি এদিক দিয়ে আসেন, এই গেটটা দেখেন আসেন, করেছে কিভাবে গেট ভাঙচুর করেছে, অটো দিয়ে চড়ে আমাদের বাড়ি ঘরে কপাট দরজাগুলো ভাঙচুর করে। আমি এখন এটাই চাচ্ছি যে আমার এমএলএ ভিক্টর সাহেব আমাদেরকে এসেছে, আমাদের এমএলএ ভিক্টর সাহেব, ইনি তো হারা প্রার্থী, ইনি এসেছে আমাদের কাছে, আমরা উনার কাছে বুঝ চাই যে আমাদেরকে যেন সুস্থভাবে আমাদেরকে থাকতে দেয়, সুস্থভাবে যেন আমরা বাড়ি ঘরে ঘুমিয়ে থাকতে পারি, বউ বাচ্চা নিয়ে আমরা যেন ঘুমিয়ে থাকতে পারি, পুলিশ যেন আমাদের উপরে অত্যাচার না করে, এটাই আমরা চাই। বাস কিছু চাই না আমরা, পুলিশ যেন আমাদের উপরে অত্যাচার না করে, আমরা বউ বাচ্চা নিয়ে যেন ঘুমিয়ে থাকতে পারি। আমাদের জমি জায়গা মাঠে সব কিছু এমনি আমাদের চলে গেল, এই পুলিশের ভয়ে আমরা কাজ কাম কিছু করতে পারি না, কিছু চাই না দাদা। আমরা খালি ভিক্টরের কাছে আমরা শান্তি চাই, যেন আমাদের যেন বউ বাচ্চা নিয়ে আমরা যেন ঘুমিয়ে
আমরা যেন থাকতে পারি, এটাই চাই। তবে ভিক্টর বাবুর আশা শীঘ্রই সমস্যার সমাধান হবে। উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে বিশেষ প্রতিনিধির রিপোর্ট, টাইমস 14 বাংলা। আপনি কি কিডনির রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা। ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা। ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে BSc, WBCS, ব্যাংক, রেল, ICDS, নার্সিং, ANM এবং GNM সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা খড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।